দেখুন, সায়েন্স বা বিজ্ঞান যাই বলুন না কেন, ইটস জাস্ট লাইক আ প্যান্ডোরাস বক্স। অন্তত আমার কাছে তো তাই মনে হয়। তার আলোড়ন যত বেশি বন্দি কফিন থেকে ছড়িয়েছে, মানুষ নিজেকে তার থেকেও ঢের বেশি কফিন বন্দি করে তার শেষ পেরেকটা পুঁতে চলেছে। তবে এই কালো অধ্যায়কে স্বীকার করতে আমাদের কোথাও যেন একটু বেঁধে যাচ্ছে, কারণ বিজ্ঞানের আশীর্বাদ নিয়ে আমাদের মাতামাতিটা বোধহয় একটু বেশি। বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন, যেখানে আজ আমরা আপনাদেরকে শোনাব গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের একটি, সুশীলা দেবীর অন্তর্ধান রহস্য। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে সুশীলা দেবীর অন্তর্ধান রহস্য। বলো না, আজ আমাকে আর চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার মনোময় বাবু। দেবরাজ সবিষয়ে জিজ্ঞাসা করল, একই কথা শুনি মন্থরার মুখে। না, আজ কিছুতেই আমি চা খাবো না। একেবারে ধনুর্বঙ্গপন। মাঝখান থেকে ঈশান বলল, বেশ মনোময়বাবু, তা চা না খান খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া কাবাব। ও, তাই নাকি? তারপরে আছে ভেন্ডালু। হংস মাংস? হ্যাঁ, বনবাসী হংস। মনোময় বাবু ভাবতে লাগলেন। খাবেন তো? একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তারপর মাথা নেড়ে মনোময় বাবু করুণ স্বরে বললেন, হ্যাঁ, আজ আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। দেবরাজ বলল, হালে আর পানি পাচ্ছি না, হংস মাংসেও অরুচি। মনোময়বাবু এইবার বোধহয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। না, মোটেই নয়। তবে গেরস্তর ছেলে হয়েও এ খাবো না বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দূর অবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও আমার উদরাময় হয়েছে। তাই বলুন, তবে ওষুধ খান। আমি হোমিওপ্যাথি জানি, এক ডোজ ওষুধ দেবো নাকি? আরে রাখো তোমার হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ খেতেও আসিনি, আমি এসেছি একটা জরুরি কাজে। অসুস্থ দেহ, তবু কাজ থেকে ছুটি নেননি, কি টনটনে কর্তব্য জ্ঞান। হ্যাঁ, তাই স্বর্গবাসী ঢেকিও ধাং ভাঙে, পুলিশের আবার ছুটি কি? হ্যাঁ, ঈশান জিজ্ঞাসা করল, নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা, সেটাই ঠিক ধরতে পারছি না। ঈশানের আগ্রহ একটু একটু করে জাগ্রত হচ্ছিল। সে সামনে চেয়ারের দিকে আঙুল নির্দেশ করে বলল, মনোময়বাবু, ওই চেয়ারটায় বসুন এবং ব্যাপারটা খুলে বলুন। আসন গ্রহণ করে মনোময় বাবু বললেন, দেখো, এটা আজব মামলা বলাও চলে, রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্র পাত্রী হচ্ছে 3 জন, একজন নারী আর 2 জন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছে আসামি, 3 জনেই অদৃশ্য হয়েছে। আচ্ছা, তা অদৃশ্য হবার কারণ? শোনো তবে, বছর 2 আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দরী দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই, সুশীলা দেবী বিধবা। তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স ওই 75 বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান। তারপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পেল অদৃশ্য হওয়ার আগে সুশীলা দেবী
ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে আনিয়েছিলেন। সে টাকাও এখন উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। পদার্থ শাস্ত্রে তার নাকি অসাধারণ পাণ্ডিত্য। হ্যাঁ, তিনিই। মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না, তা দেখিনি। আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি বটে। কিরকম? দেখো, মনোহর বাবুর দীর্ঘতা 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধপধপে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। বয়স 60-এর কম নয়, কিন্তু তার শরীরে এখনো যুবকের মতোই শক্তি আছে। রোজ সকালে সূর্য ওঠার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। ভাবতে পারছো, 4 মাইল। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকালো নাক, শ্যামবর্ণ সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন না। বর্মা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালের উপর একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে এক গাছা রূপোয় বাঁধানো মোটা মালাক্কা বেদের লাঠি। আরে মশাই, এই বর্ণনার কাছে যে আলোকচিত্র হার মানে। এরপর বিপুল জনতার ভিতর থেকেও মনোহর বাবুকে আবিষ্কার করতে পারব। কিন্তু মনোময়বাবু অত্যন্ত দুঃখিত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার টিকিটিও আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। আচ্ছা, তার বাড়ি কোথায়? বালিগঞ্জেই নিজের বাড়ি। সেখানে গিয়েছিলাম, কিন্তু বাড়িখানা একেবারে খালি। আর মনোহর বাবুর পরিবারবর্গ? মাথা নেই তার, আবার মাথা ব্যথা। তিনি বিবাহই করেননি। আর তার অন্য কোনো আত্মীয় স্বজন? না, কারোরই পাত্তা পাইনি। পাড়ার লোকের মুখে শুনলুম মনোহরবাবু জনচারেক পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় যেন চলে গিয়েছেন। শুনে ঈশান খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহর বাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তার কি নিজের মোটর নেই? আছে বই কি, 1খানা নয় 3খানা। তাহলে মেনে নিতে হয় সুশীলা দেবীরও নিজের ইচ্ছা ছিল যে তিনি কোথায় যাচ্ছেন কেউ যেন যাতে তা জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহর বাবুর পরামর্শেই। আপনি ওই ট্যাক্সিটার সন্ধান নিয়েছিলেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককেও খুঁজে বার করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে, তারপরে আর কিছুই জানে না। তাহলে মনোহর বাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে বারবার এই প্রশ্নই করেছি, কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও অনেক প্রশ্ন আছে। 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবীর রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহর বাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? আর মনোহর বাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি? আমার কথা এখনো ফুরোয়নি। সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। মনোময় বাবু, আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। বলুন বলুন। যে মাসে সুশীলা দেবী অন্তর্হিত হন, সেই মাসেই আরেকটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতটা একরকম। গোবিন্দলাল একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ। 5 পুত্র
3 কন্যা, পুত্র পুত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে 12 লক্ষ টাকা তুলে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাওয়ার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হও না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছিলেন। কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও গোবিন্দবাবুর নাকাল করতে পারিনি। আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল নেই কি ঈশান? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ, দুইজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুইজনেই যাবার ঠিক আগে ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের অস্তিত্বের কোনো প্রমাণই দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির লোক, মানে কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেননি। তাহলে আপনি কি বলতে চান? দেখো, মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলে গিয়েছেন একখানা বইয়ের ভিতর থেকে নাকি সেই চিঠিখানা পেয়েছে। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই, মানে তার বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভিতর গুজে রেখেছিলেন। ঈশান, নাও এই চিঠিখানা পড়ে দেখো। ঈশান খামের ভিতর থেকে পত্রখানা বার করে সেটা পাঠ করতে শুরু করলো। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমার উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবতীয় শ্রী মনোহর মিত্র। মনোময়বাবু বললেন, বললে চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটা ছোটোখাটো শহর, সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত সেখানে কেউ শোনেনি। আচ্ছা, সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামের চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নিইনি, শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই নিজে গিয়ে ঢু মারতেও ছাড়িনি। কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড একখানা অশ্ব ডিম। ঈশান নীরবে ভাবতে লাগলো। মনোময়বাবু বললেন, আমার কি সন্দেহ হচ্ছে জানো, এই মনোহর নাম ভারিয়ে কিছুদিন ও অঞ্চলের কোথাও বাস করেছিল, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলোকে হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। ঈশান কেমন যেন নিজের মনেই বলল, চিঠি পড়ে জানা গেল মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভবত সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করবার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক একই রকম প্রস্তাব করেনি? কিন্তু কি সেই প্রস্তাব যার জন্যে লোকে এমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কেবলই কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ্পার ভুলে সংসার, পুত্র কন্যা, আত্মীয় স্বজন ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। মনোময়বাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনোই সন্দেহ নেই।
ঈশান, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনোই লাভ নেই। লাভ আছে বই কি, প্রস্তাবটা কী তা জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হবে না। কিন্তু যখন তার আর কোনো জানবার উপায় নেই, তখন আমাদের অন্ধকারে ঢিল ছুটতে হবে বই কি। অন্ধকারে তো বহু ঢিল ছুঁড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তাহলে তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সর্বাগ্রে মনোহর বাবুকে আবিষ্কার করতে চান, তাই তো? নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আরেকবার সুলতানপুর চলুন। সেটা তাহা পণ্ডশ্রম হবে, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি ওল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর ওল্টাতে আপনি ভুলে গিয়েছেন। কোনখানা শুনি? যথাসময়ে প্রকাশ পাবে। হ্যাঁ, বেশ, তাই সই। দেবরাজ, সব শুনলি? শুনলাম তো। এখন তোকে একটা কাজ করতে হবে। ফরমাস কর। তোর ছবি আঁকার হাত খুব পাকা। তুই ছাড়া কেউ ও কথা বলে না। কারণ আমি আর্ট বুঝি, বাংলাদেশের 15 আনা লোক যা বোঝে না। আচ্ছা, 15 আনা অরসিকদের কথা এখন থাক, আমায় কি করতে হবে তাই বল। আচ্ছা শোন, মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি আগে তুই সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নিস। তারপর এমন একটি মনুষ্যমূর্তি আঁকিস যার মধ্যে থাকবে সেই বিশেষত্বগুলো। মনোময়বাবু একটু কৌতূহলী হয়ে বললেন, ওরকম ছবি এঁকে কী লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। ঈশান কি যে বলে তা ঠিক নেই। মনোহরকে আমিও দেখিনি, দেবরাজও দেখেনি। আমি খেয়েছি পরের মুখে ঝাল, সাত নকলে আসল খাস্তা। উফ, দেবরাজ শিব গড়তে বানর গড়ে বসবে, ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেন পরিচয়তে মনোময়বাবু, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হলো আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা চেনা যায়, আর তাও অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এরকম একটা প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? কিচ্ছু বুঝলুম না। তাহলে শুনুন, পৃথিবীতে সেই জাতীয় মানুষের সংখ্যাই বেশি যাদের আকৃতির মধ্যে কোনো সুস্পষ্ট বিশেষত্ব থাকে না। হয়তো তারা দেখতে সুন্দর, তবুও তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, হারিয়ে যায় জনতার মধ্যে। কিন্তু আপনার মুখে বর্ণনা শুনে এটুকু বেশ বোঝা গেল, মনোহরবাবু ওই শ্রেণীর সাধারণ মানুষের মতো নন। তার মধ্যে একটি দুটি নয়, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, যথা উচ্চতায় সাধারণ কিন্তু চওড়ায় অসাধারণ দেহ, মাথায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া ধবধবে পাকা চুল, মুখেও লম্বা পাকা দাড়ি, বৃদ্ধ হলেও যুবকের মতো সবল শরীর, চোখে কালো চশমা, সাদা পাঞ্জাবি থান কাপড়, সাদা ক্যাম্বিসের জুতো, মুখে বা হাতে সর্বদাই বর্মা চুরুন, গম্ভীর মুখ, ডান কপালে 1 ইঞ্চি কাটা দাগ, হাতে মালাক্কা বেতে রূপো বাঁধানো লাঠি। একসঙ্গে এতগুলো বিশেষত্ব যদি ছবির মূর্তিতে ফুটে ওঠে, তবে তো মনোহরবাবুর ফটোগ্রাফ না হলেও যে তাকে দেখেছে সেই এই ছবি তার বলে শনাক্ত করতে পারবে। এত কিছু শুনবার পরেও মনোময়বাবুর মন কিন্তু মানতে চাইল না। তিনি বললেন, তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। ঈশান হাসতে হাসতে বলল, একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি? এদেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি একে অপরাধী গ্রেপ্তার করেছে, কই, আমি তো কখনো তা শুনিনি। এদেশের কথা শিখে তুলে রাখুন মনোময়বাবু, এদেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমনই বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দি করতে পেরেছে। মনোময়বাবু বিস্ফারিত চোখে বললেন, বটে বটে বটে।
আমি তো তা জানতুম না। এতক্ষণে দেবরাজ বলল, মনোহর বাবু, আপনি অনেক কিছু আগেও জানতেন না, এখনও জানেন না, আবার না জানালে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবু জানতে গেলেও এত বেশি তর্ক করেন কেন বলুন দেখি? মনোময়বাবু দীপ্ত নেত্রে কেবল বললেন, জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দে দেবরাজ। এখন বর্ণনা শুনে মনোহরের চিত্ররূপ আঁকবার চেষ্টা কর। কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট একটা শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে লোকজনের সংখ্যা বড় একটা অল্প নয়। শহরের ভিতর দাঁড়ালে দেখা যায় সুলতানপুরের বাইরে চারিদিকেই প্রকৃতি যেন নিজের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। সূর্য কিরণে ঝকমকে নদীর রৌপ্য বাহু লীলায়িত ভঙ্গিতে ধুয়ে দিয়ে যাচ্ছে মার্কাত সবুজের দুর্বা ক্ষেতের পর দুর্বা ক্ষেত। প্রান্তরের প্রান্তে দিকে দিকে ঘন নীল অরণ্যের জাফরি কাটা জবনিকা আলো ছায়ায় ঝিলমিল ঝিলমিল করছে, আর তাদের শিয়রে যক্ষপুরীর রহস্যময় অন্তঃপুরের জাগ্রত অথচ নিস্পন্দ প্রহরীর মতো মাথা তুলে আছে সারি সারি শৈলশিখর। বনলক্ষ্মীর ছন্দ সুন্দর বার্তা বহন করে শহরের ভিতরে দলে দলে উড়ে আসে কলকণ্ঠ বিহঙ্গ এবং চন্দন শীতল সমীকরণ থেকে এসে বলে যায় সঙ্গীত মধুর ভাষায় কোনো অজানা বনে অচেনা ফুল ফোটার কাহিনী। দেবরাজ বলল, ঈশান, এমনি সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা। কিন্তু আমরা কবি নই। মনোময়বাবু বললেন, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি। আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি মনোময় বাবু? সত্য কি আপনার শত্রু? মনোময়বাবুর মুখমণ্ডলে অন্ধকার ঘনিয়ে উঠেছিল, কিন্তু ঈশান তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বলল, না দেবরাজ, মনোময়বাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। মনোময়বাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, ঈশান ঠিক ধরেছে, আমি তো ওই কথাই বলতে চাই। আচ্ছা যাক ও কথা, মনোময়বাবু ওই বাড়িখানা কি? পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। আচ্ছা, কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটি শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংক। দোতলায় উঠে দেখা গেল একজন বিলেতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই দেবরাজ বিস্মিত স্বরে বলে উঠল, এ কি করুণা? আরে দেবরাজ নাকি এখানে? যে এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার? সে কি, কবে থেকে? মাস ছয়েক। তা তুমি তো আর আমাদের পাড়া মারাও না, জানবে কেমন করে? এদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন মনোহরবাবু, কলকাতা পুলিশ বিভাগের কর্মচারী। ইনি হচ্ছেন আমার বন্ধু ঈশান। আমার মুখে এর কথা তুমি অনেকবার শুনেছ। আর ঈশান, এটি হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামাবাড়ির পাশেই এদের বাড়ি। পরিচয় পর্ব শেষ হবার পর করুণা বলল, আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধাপধারা গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে নিজেও টেবিলের সামনে গিয়ে বসে পড়ল করুণা। তারপর বলল, এইবার আপনাদের জন্য কি করতে পারি, আদেশ করুন। ঈশান সহাস্যে বলল, আদেশ ফাদেশ কিছুই নয়, প্রথমেই বিনীত নিবেদন আছে। আচ্ছা বলতে পারেন, সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদেরও মক্কেল? বিচিত্র প্রশ্ন।
সুলতানপুর ডাকঘরের এলাকার কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া আর সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজনই কি খুব ধনী? আগে হ্যাঁ, তাকে ধন কুবেরও বলা চলে। তিনি কি আপনাদেরও মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। আচ্ছা, তিনি কোথায় থাকেন? এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপুরা নামে একটি জায়গা। সেখান থেকেও মাইল 2 তফাতে দস্তুর মতো গহন বনের ভিতরে আছে তার বাংলোর ধরনের তৈরি মস্ত বাড়ি। অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি নাকি ভারী খেয়ালি লোক। আচ্ছা, তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। গম্ভীর মুখে ঈশান খানিকক্ষণ চুপ করে রইল। মনোময় বাবু মুরব্বি আনার চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমার উপর টেক্কা মারবে বলে এখানে এসেছো, কিন্তু দেখেছো তো হ্যাঁ, আমি কোনো পাথরই ওল্টাতে বাকি রাখিনি। ঈশান নিরুত্তর মুখে পকেট থেকে দেবরাজের আঁকা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বলল, আচ্ছা করুণাবাবু, এই ছবির মানুষটিকে কখনো কি আপনি স্বচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির উপরে ঝুঁকে পড়ল। তারপরেই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে, তবে এখানা যে সিদ্ধেশ্বর বাবুরই প্রতিকৃতি সে বিষয়ে একটুও সন্দেহ নেই। ঈশান অপাঙ্গে মনোময় বাবুর দিকে তাকিয়ে দেখল। সেই সঙ্গে ঘাড় হেট করে ফিরলেন মনোময় বাবু। আচ্ছা করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবুর কথা আরও কিছু বলতে পারেন? একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়াও পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন। সিদ্ধেশ্বর বাবু কবে, কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? প্রশ্নটা শুনে করুণা স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বলল, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বর বাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল। কিন্তু আপনাদের কথাও স্বতন্ত্র, এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দরকার হলে পরে টাকার সঠিক পরিমাণ আপনাকে জানাতে পারি। শুনুন, সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি হবার পর এ অঞ্চলে প্রথম আসেন প্রায় 2 বছর আগে। সেই সময়ই আমাদের ব্যাংকে তিনি জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে 15 লক্ষ টাকা জমা দেন। তৃতীয়বারেও সেও বোধহয় ওই 1.5 বছরের কাছাকাছি সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আবার আমরা 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। ঈশান অর্থপূর্ণ দৃষ্টিতে মনোময় বাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বলল, শুনছেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বর বাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। এদিকে সুশীলা দেবী আর গোবিন্দবাবু কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়েই নিরুদ্দেশ হননি? প্রত্যুত্তরে মনোময় বাবু মৃদু স্বরে ঈশানের কানে কানে বললেন, হ্যাঁ, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাই না, খুব সম্ভবত ওটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবুর নিজের টাকা। করুণা জিজ্ঞেস করল, আপনারা আর কিছু জানতে চান? আচ্ছা, সিদ্ধেশ্বর বাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন? বিশেষ কিছুই জানি না। এবারে দেবরাজ জিজ্ঞাসা করল, আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বর বাবুর অতিথি হয়েছিলেন? করুণা একটু ভেবে নিয়ে তারপর বলল, বছর দেড়েক আগেরকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে এ কথা শুনেছি বটে যে বছর দেড়েক আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একটি বৃদ্ধ ভদ্রলোক এখানে এসেছিলেন। এও আমার শোনা কথা মানিক।
শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বরবাবুর বাড়িতে, কিন্তু থামলে কেন? কিন্তু কি? কিঞ্চিত ইতস্তত করে করুণা বলল, সিদ্ধেশ্বরবাবুর সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। এই কথা শুনে দেবরাজ করুণার পৃষ্ঠদেশে একটি সাদর চপেটাঘাত করে অভিযোগ ভরা কণ্ঠে বলল, করুণা, আমিও কি তোমার পর? কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। শুনেছি সিদ্ধেশ্বরবাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনও ওই বাংলোর ভেতরে আছেন এমন কোনো প্রমাণও নেই। এ যে অসম্ভব কথা। করুণা প্রায় আতঙ্কগ্রস্ত কণ্ঠেই বলল, তুমি আমার বাল্যবন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি। সিদ্ধেশ্বরবাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার অর্থ বুঝলুম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুরে। কেন? ওখানে নাকি কাচের দুটো কফিনের মধ্যে। কাচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাচের দুটো কফিনের মধ্যে আছে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। এমন সময় একজন ভৃত্য ঘরের ভিতর এসে ঢুকল। সে বলল, সিদ্ধেশ্বরবাবু দেখা করতে এসছেন। ভৃত্যের কথা শুনে আচমকা সকলে দৃষ্টি বিনিময় করল। করুণা বলল, বেশ, তাকে এখানে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই দরজার কাছে সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব ঘটল। দেবরাজের আঁকা ছবির 12 আনায় মিলে যাচ্ছে তার চেহারার সঙ্গে। সকলের মুখের উপর একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি। আমি জানতুম না, মাফ করবেন, আরেকদিন আসবো। মনোময় বাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তড়াক করে একটা লাফ দিলেন। তারপর সচিৎকারে বললেন, পাকড়াও পাকড়াও, এই মনোহর মিত্র লম্বা লাভ দিচ্ছে, ওকে গ্রেপ্তার করো, ওকে গুলি করে মারো। ঈশান তখনই হাত বাড়িয়ে মনোময় বাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বলল, শান্ত হন মনোময় বাবু, শান্ত হন। লম্পঝম্প আর চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন দেখা যাক মনোহর বাবু এরপর কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহর বাবু তার মোটর বাইক চালিয়ে চলে যাচ্ছেন সবেগে। মনোহর বাবু বললেন, এখন আমরা কি করব? এই নিচে নেমে গিয়ে মোটর চড়ে মনোহরের পশ্চাৎ ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে ঈশান বলল, আপনি তো মনোহর বাবুর বাংলো যাবার রাস্তা জানেন, তাই তো? তা জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তার বাংলোখানা আর কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ লাগবে না। সকলেই চড়ে বসল পুলিশি লরির উপর। সঙ্গে রইল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর। সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। আকাশ, পাহাড়, কাননের লতাপাতা, ফুল, এমনকি মৌমাছি, প্রজাপতি, পতঙ্গ পর্যন্ত যেন চোখের সামনে ধরে রাখবার চেষ্টা করছে রামধনুকের 7টি বর্ণমালা। শ্যামল শৈলের কোলে ঝরঝর করে ঝর্ণা ঝরছে। সূর্য কিরণ তারও শিকড়গুলির মধ্যে সঞ্চারিত হয়ে রচনা করেছে ইন্দ্রধনুর ছন্দ। জীবন্ত প্রকৃতি যে বিচিত্র গীতি কবিতা শোনাতে চায়, তার মধ্যেও আছে কত বিভিন্ন সুরের মাধুরীমা, বাতাসের গুঞ্জন, তরুপল্লবের মর্মর, কোকিলের কুহু কুহু, ভ্রমরের গুনগুন, তটিনীর কুলু কুলু রব।
বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ালো দুর্গম অরণ্য। তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতার তন্দ্রা ভঙ্গ করে ছুটে চলল আমাদের মোটর লরি। হঠাৎ দীপরাজ বলল, এমন জায়গাতেও মানুষ থাকে? মনোময়বাবু বললেন, মনোহর মানুষ নয়, সে অমানুষ। নিজের যোগ্য জায়গায় সে বেছে নিয়েছে। কিন্তু আমার একটা কথাই খালি মনে হচ্ছে, ঈশান কেমন করে সন্দেহ করলো যে সুলতানপুরের চৌধুরী ব্যাংকের সঙ্গেই মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে? ঈশান হাসি মুখে বলল, আন্দাজ মনোময় বাবু, আন্দাজ। আমার অটুট বিশ্বাস, কিন্তু কোনো যুক্তি নেই। আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে ঢিল। আন্দাজটা কি শুনতে পারি? গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহর বাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। এও ধরে নিলুম যে যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী আর গোবিন্দবাবু তার কাছে গিয়েই হয়েছে নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভেতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপরও টাকার কথা না হয় ছেড়েই দিলুম। মনোহরবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমার উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বসবাস করব, কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকার। টাকা তো আর আগাছার মতো আপনা আপনি মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে, এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। অবশ্য শুধুই আন্দাজ মাত্র। মনোময়বাবু তারিফ করে বললেন, বারে আন্দাজ, বললি হারি। করুণা বলল, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহর বাবুর বাংলো দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরেই হয়তো ওই এয়ারটাইট কাচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কত দিনের বাসি শুকনো মরা পড়ে আছে। বাবা, এ কিরম বাংলো! চারিদিকে ঘন জঙ্গল আর ঝোপঝাড়। উপর থেকে মাথার উপরে ঝাপকাবে বলে হুমড়ি খেয়ে আছে কালো পাহাড়গুলো। কি প্রকাণ্ড! একেবারে হানা বাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধহয় এখানে বসে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে রাত্রে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়েও তান্ত্রিক খনিটাকে ধরতে পারলুম না। আমার এই আফসোস রাখবার ঠাঁই নেই কপাল। গাড়িটা ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির উপর গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্না সুর। তাছাড়া আর কোথাও তো জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্যি সত্যি। স্বভাবতই উচ্চ কণ্ঠে মনোময়বাবু সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না। সেখানে চিৎকার করাও যেন নিয়ম বিরুদ্ধ। তিনি চুপি চুপি বললেন, মনোহরের লোকজনরাও কি আমাদের গাড়ির সারাপে চম্পট দিয়েছে? অসম্ভব নয়, দেখা যাক। এই বলে ঈশান অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পিছনে পিছনে বাকিরাও চলল। নিজের পায়ের শব্দে তারা নিজেরাই যেন চমকে উঠতে লাগলো। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিকে ওদিকে দেখল ঈশান। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে
সুগম্ভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন। আপনাদের বাদিকের শেষ ঘর। সচকিত হয়ে সকলে একসঙ্গে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। মনোময় বাবু এতক্ষণ দেখতে পাননি তার বাদিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নর কঙ্কাল। আতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, ওরে বাবা, আর নয়, এই বেলা সরে পড়ি, এসো, মরার হার এখানে কথা কয়। আবারও সেই কণ্ঠস্বরে শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয় ঘরের ভিতরে আসুন। গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু তার মধ্যেও যেন ব্যঙ্গের আভাস বিদ্যমান। আকস্মিক কণ্ঠস্বরে ঈশান কেবল বিস্মিতই হয়েছিল। তার মনে কোনোদিনই ভয় ডরের বাসা ছিল না। সে দৃঢ় পদে এগিয়ে এলো। ঘরের ভিতর থেকে কে বেশ বলল, পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে ঈশান ঘরের ভিতর গিয়ে দাঁড়ালো। সামনে একখানা ইজি চেয়ারের উপর অর্ধ শয়ন অবস্থায় স্বয়ং মনোহর মিত্র। এই দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গিয়েছিল ঈশান। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠাধরের উপরে ফুটে উঠেই মিলিয়ে গেল যেন একটুখানি হাসির ফিনিক। তিনি বললেন, আমি পলাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করবার জন্যই অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, এখানে আসনের অভাব হবে না। পিছন থেকে মনোময়বাবু বলে উঠলেন, ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার বাড়িতে আসনের অভাব হবে না, আমি তা জানি। মনোহরের একটুও ভাবান্তর হলো না। খুব সহজ এবং স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে নানা সময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা ঠিক বোঝা গেল না, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর অত্যন্ত কঠিন হয়ে উঠল। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়ে বয়সেও বড়, বিদ্যা বুদ্ধি মান সম্ভ্রমেও বোধহয় ছোট নই। আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেবার জন্য ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে জানবেন আমি ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্য জাতির মঙ্গলের জন্য। মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করবার পর ধরা পড়বার ভয় ছদ্মনামের আশ্রয় ব্যাংকে জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব না হাত করিয়ে আনবার হুকুম দেব? লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণে অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছেন? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গোলাবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, কাচের কফিনের ভিতরে। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিস নেই। বটে বটে।
এখানে কাচের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সোজা হয়ে উঠে বসল, তারপর বলল, কাচের কফিনের কথা ছেড়ে দিন। আপনি আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? মনোময়বাবু প্রথমটায় থতমত খেয়ে গেলেন, তারপর বাধু বাধু গলায় বললেন, কোথায় সুশীলা দেবী? আগে তাকেই দেখতে চাই। উত্তম। সুশীলা, সুশীলা। বাড়ির ভিতর থেকে গানের মতো একটা আওয়াজ শোনা গেল। আগে কি বলছেন? তুমি একবার এই ঘরে এসো তো মা। ঘরের ভিতরকার একটা দরজার পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী মহিমময় মূর্তি। তাকে দেখবার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই মূর্তি যে মাটির পৃথিবীর, স্বচক্ষে দেখে কেউই তা বিশ্বাস করতে পারল না। মনে হলো সে যেন কোনো অজানা স্বর্গের অবাস্তব স্বপ্ন। পৌরাণিক কাব্যে যেসব উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা প্রভৃতির কাল্পনিক বর্ণনা পাঠ করা যায়, এই মূর্তির তাজা রূপমাধুরীর কাছে ম্লান হয়ে গিয়েছে সেই সব বর্ণনাও। মূর্তিটি ষোড়শী কি বালিকা, একবার দেখলে তা ভালো করে বোঝাও যায় না। বিপুল বিস্ময়ের সঙ্গে ঈশান বলে উঠল, আচ্ছা, উনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। মনোময়বাবু দৃঢ় কণ্ঠে বললেন, ইনি ললিতা দেবী বা পালিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? কারণ সুশীলা দেবীর বয়স 75 বছর। ঠিক, কিন্তু এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি আবল তাবল বকছেন? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন? প্রাচীনা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জরার পর মৃত্যু, জরার পর আর যৌবন নেই। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। দেখুন মনোহর বাবু, আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয় নয়? নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরভাবে উঠে দাঁড়িয়ে ডাকলেন, মা সুশীলা। বাবা, সে কি? এ কি মানুষের কণ্ঠস্বর, না বিনার ঝঙ্কার? তুমি এখন বাড়ির ভিতরে যাও, এই ভদ্রলোকের জন্য একটু চা পাঠিয়ে দাও। মনোময়বাবু ব্যস্তভাবে সভয় বলে উঠলেন, না না, এখানে আমরা চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। সে বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একমত? ঈশান বলল, আমার আবার অন্য মত। আমি চাটা সবই খাবো। কি বল দেবরাজ? আমিও তোমার দলে। করুণাবাবু কি বলেন? পরমা সুন্দরী সুশীলা, ওকে কি দেবী বলে ডাকবো মনোহরবাবু? ওকেই জিজ্ঞাসা করুন। আবার বাজল সেই অমৃতায়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণাবিন। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো সেই সুশীলাকে দেখেননি। আপনারা ললিতা বলেই ডাকুন। বেশ, করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনিও কি তা পান করবেন না? করব না? বলেন কি? আমি তো নির্বোধ নই। মনোময় বাবু, আপনি কি এখনো মত বদলাবেন না?
মনে রাখবেন, চায়ের সঙ্গে আবার টা। মনোময় বাবু জুলু জুলু করে ঈশানের মুখ পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি তখন আমার আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপের মতো ওষ্ঠাধরে যে মিষ্টি হাসিটুকু ফুটল, তাও যেন নীরব সঙ্গীতের মতোই সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, ঠিক যেন জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহরবাবু গম্ভীর স্বরে বললেন, শুনুন সবাই, জড়ার কারণ কি মানুষ যে তা জানে না এ কথা সত্য নয়, বরং এই কথাই সত্য যে জড়ার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। বাবা, এ যে হেয়ালি! এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি না। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? ঈশান বলল, জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প ওই বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যেই গণ্য নয়। বিজ্ঞানে আমি একেবারে অজ্ঞ। বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তা কি কখনো হয়? বাংলা তো আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে: অশুবিকিরণ দ্বারা বিদ্যুৎ মাপক প্রভৃতির ওপর ক্রিয়াকরণক্ষম রেডিয়াম, ইউরেনিয়াম, পলোনিয়াম প্রভৃতি সম্পর্কে কিরণ বিকিরণক্ষম। কি বুঝলেন বলুন? ব্যাপার বুঝবো কি, আরো গুলিয়ে গেল। মাথা ভো ভো করে এখন ঘুরছে। এই জন্যই কি কবি গান বেঁধেছেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই মনোময় বাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক ও কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝাবার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতর যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম বিশ্বসঞ্চার, জড়ার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর ওপর প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতা ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। সেই জড়াব্যাধির নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি। বলেন কি মশাই? অজ্ঞে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়নশাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতো। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণুর দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনে গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের দেহের ভিতর থেকে এই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জড়াব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলোকে বাইরে বের করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর রোগীকে আমি আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতরে উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়।
স্বাভাবিক পথ্যের পর দিয়েই আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য, এইভাবেই চিকিৎসা চলে মাসের পর মাস। ঈশান চমৎকৃত হয়ে বলল, এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী আবার ফিরে পায় তার নবযৌবন, তাই তো? প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গও যে দেখা যায় না তা বলা চলে না। যেমন ওই কাচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাচের কফিনের উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা কেউ তা জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হলো প্রকাণ্ড একখানা হল ঘরের ভিতর। তার অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করছে নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছে তাদের কাছে ওই সব যন্ত্রের কয়েকটি পরিচিত বলেই মনে হবে। কোথাও একাধিক বনসেনের উপর টকটক করে ফুটছে স্টিল বা অধযন্ত্রগুলো, কোথাও বা সারি সারি কিলক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহিত যন্ত্র। তবে এখানে ওখানে সেখানে আরও যেসব ছোট বড় বৈদ্যুতিক যন্ত্র রয়েছে সেগুলো সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে খুব একটা দেখা যায় না। মনোহর বাবু, এতক্ষণ কানে যা শুনলুম তার এক বর্ণ বুঝতে পারলুম না। হ্যাঁ, এখন চোখে যা দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কতক সহজ প্রশ্নের জবাব দেবে। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরেও আমার পরীক্ষার ব্যাপারে টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উকিঝুঁকি মারতে আসতো রাম শ্যাম যদু মধু সকলেই। তারপরেও আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসেছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহ জীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছে। কিন্তু কেন কেন? নতুন দেহে অতি প্রাচীন সুশীলাকে কেউ কি চিনতে পারতো? তা তো পারতই না। সুশীলার কথা কেউ কি বিশ্বাস করতো? তা তো করতই না, ঠিক। আরও কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠতো ভয়াবহ। সেই জন্যই সে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও ওই কথা। কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথার থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যেই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এসেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন? আমি জানতুম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ ওদের সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন, যদিও ললিতা দেবী সুশীলা কিনা সে খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবু ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সেই প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, ঈশানবাবু, যে উপসর্গের কথা বলছিলুম এইবারে সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালো একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই পরম বিস্ময়ে সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। একটি অতি তরুণ অপূর্ব সুন্দর মূর্তি,
বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেই কাঁচ যেন কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঢেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহরবাবু বললেন, মনোয় বাবু, এই আপনার কাচের কফিন। কিন্তু কাচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। ওটা মোমের পুতুলও নয়, আবার মৃতদেহও নয়। ও যে জীবন্ত। ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মদিত চোখের পাতা থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি মনোহর বাবু? আমি নিজেই জানি না। ওই কাচের আবরণই আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিগ্রা করে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গ বেদ দেখা যায় ওই কাচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। মনোময়বাবু হতভম্বের মতো বললেন, বাবা, এ যে মানুষ গুটি পোকা। দেবরাজ জিজ্ঞেস করল, ও মূর্তিটি কার? গোবিন্দবাবু, তার বয়স তো 70 বছর। সুশীলার বয়স ছিল 75 বছর। সকলে অবাক হয়ে ভাবতে লাগল। এমন সময় সুশীলা প্রবেশ করল। সেই সুমধুর কণ্ঠে সে বলল, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহরবাবু এতক্ষণ পরে একটু হেসে বললেন, চলুন, এই বিষ্ণু বসে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি মাখন, চা আর মিষ্টান্ন। দেবরাজ বলল, ললিতা দেবী, চায়ের বইটাকে যে ভুরি ভোজনের আসরে পরিণত হলো। এই বিজনবনে শিক কাবাব বানালেন কি দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধহয়। খেলেই বুঝতে পারবে। আসুন মনোময় বাবু। ভায়া, আচ্ছা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই জাগছে না। আপনার পিলা নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদরসাৎ করলেই সে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে আমার বাকি নেই। চলুন, মধুরেণ সমাপয়েত করে আসি। জয় হিন্দ। শুনছিলেন সুশীলা দেবীর অন্তর্ধান রহস্য। আমাদের আজকের গল্পে ঈশানের চরিত্রে অরুণাভ, দেবরাজের ভূমিকায় সেবক, করুণা এবং মনোহর বাবুর কণ্ঠে সম্রাট, সুশীলার চরিত্রে অমৃতা, অফিস কর্মীর ভূমিকায় অমর্ত্য, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং মনোময় চরিত্রে আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক রাত 8টায় নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন
এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।